সালাম সালাম হাজার সালাম। আমি তানভীর হায়দার শুভ গত কিছুদিন ধরে একটা ভিডিও সিরিজ বানানোর চেষ্টা করছি, যে ভিডিও সিরিজের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে কিভাবে আমি কানাডা পিআরের জন্য অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন প্রসিডিউরের সময় কি কি স্টেপ ফলো করতে হয়েছে, এবং একটার পর একটা স্টেপ ফলো করার সময় কোথায় কত টাকা খরচ হয়েছে এবং কত দিন লেগেছে। এই টোটাল বিষয়টা আমি আসলে আমার ভিডিও সিরিজে বিভিন্ন এপিসোডে বোঝানোর চেষ্টা করেছি। আজকে এই সিরিজটার শেষ এপিসোড, যেখানে আমরা বলবো যে আপনার যখন ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে, আপনার পিআর ভিসা আপনার হাতে চলে আসবে, এরপরে আপনি আপনার প্যাকিং লিস্টে কি কি রাখবেন, আপনার ডকুমেন্ট লিস্টে কি কি রাখবেন, কি কি ডকুমেন্ট নিয়ে আসবেন, এবং কি কি ডকুমেন্ট রেডি রাখবেন ল্যান্ডিং এর সময় এয়ারপোর্টে শো করার জন্য। তো আমি বলে নিচ্ছি আগের ভিডিওগুলোতে কি কি ছিল। আগের ভিডিওগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করেছি যে মোট কতগুলো স্টেপ রয়েছে কানাডা পিআর এর জন্য। এর বাইরে আমরা বলার চেষ্টা করেছি আপনি আইএলটিএস এর প্রিপারেশন কিভাবে নেবেন, কারণ আইএলটিএস এর সিএলবি 9 বা 10 থাকাটা খুব জরুরি। এর বাইরে আমরা বলেছি কিভাবে ইসিএ করতে হবে, আপনার যে এডুকেশনাল সার্টিফিকেট গুলো আছে সেগুলো কিভাবে আপনি ইভালুয়েট করে সেটার একটা সার্টিফিকেশন নেবেন। এর বাইরে আমরা আরো যে বিষয় নিয়ে কথা বলেছি সেটা হলো প্রুফ অফ ফান্ড, কি কি ডকুমেন্ট দেখাতে হবে প্রুফ অফ ফান্ডের ক্ষেত্রে এবং সেটা কিভাবে ম্যানেজ করবেন। এরপরে আমরা বলেছি কিভাবে আপনি প্রোফাইল ওপেন করবেন আইআরসিসি তে, আপনার প্রোফাইলটা ক্রিয়েট করবেন কিভাবে, এবং এরপরে আপনার নাম যদি ড্রতে চলে আসে পয়েন্ট অনুযায়ী আপনার কিভাবে টাকা জমা দিতে হবে, কিভাবে সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে, এবং লাস্ট যেটা রয়েছে আমরা কথা বলেছি যে আপনার কিভাবে বায়োমেট্রিক দিতে হবে, মেডিকেল কিভাবে কমপ্লিট করতে হবে, এবং আপনার ভিসার জন্য ডকুমেন্টগুলো কিভাবে সাবমিট করবেন। তো এই পর্যন্ত আমরা লাস্ট এপিসোড পর্যন্ত কভার করেছি। সো আজকের এপিসোডটা আমি ধরে নিচ্ছি তাদের জন্য যারা রেডি, যাদের কাছে অলরেডি ভিসা চলে এসেছে বা ভিসার জন্য ওয়েট করছেন, পাসপোর্টটা সাবমিট করা হয়ে গেছে, তাদের জন্য আজকের এপিসোডটা। তো চলে যাচ্ছে প্যাকিং লিস্টে। প্যাকিং লিস্টে আসলে আপনাকে শুধু সেই জিনিসগুলোই নিতে হবে যেই জিনিসগুলো আসলে কানাডাতে অনেক বেশি এক্সপেন্সিভ বা কানাডাতে পাওয়া যায় না। সো কানাডাতে অলমোস্ট সবকিছুই আপনি পাবেন। কিছু কিছু জিনিস বেশি এক্সপেন্সিভ লেগেছে আমার কাছে, যেরকম জুতা। জুতার জায়গাটা যেরকম আপনি ফর্মাল শু পরতে পারেন, আপনার রানিং শু থাকতে পারে, আপনার ক্যাজুয়াল শু থাকতে পারে। তো এখানে প্রতিটা জুতার দামই যেহেতু একটু বেশি, আপনি জুতাগুলো যদি ক্যারি করে নিয়ে আসতে পারেন তাহলে 1 বছরের জন্য কোনো চিন্তা নেই আপাতত। সো আপনি জুতাটা এখানে নিয়ে আসতে পারেন। এর বাইরে জিন্সের জায়গাটা একটু বেশি, এখানে মোরলের সবকিছুর দামই বেশি, বাট জিন্সের দামটা আমার কাছে একটু বেশি লেগেছে। সো আপনি যদি জিন্স পরেন, জিন্স তো পরতেই হবে, সো আপনি আসার সময় জিন্সগুলো নিয়ে আসতে পারেন। এর বাইরে আপনি যদি টেলর মেড পোশাক পরেন, আমাদের বাংলাদেশে আমরা টেলর দিয়ে জামা কাপড় বানিয়ে থাকি ফিটিং এর জন্য, এখানে এসে যদি আপনি টেলর মেড জামা পরতে চান সেক্ষেত্রে আপনার অনেক বেশি খরচ হবে। তো 1-2 বছরের জন্য আপনি টেলর মেড শার্ট বা কুর্তা বা যেগুলোই পরেন না কেন সেগুলো একবার বানিয়ে নিয়ে চলে আসতে পারেন, যাতে আপনার এই জায়গাটাতে খরচটা সেভ করতে পারেন। এর বাইরে আমি বলবো যে আপনার সংসার বা ঘর গোছানোর জন্য কিছু জিনিস থাকে, যেরকম ছবির ফ্রেম থাকে। এখানে যদি আপনি একটা ছবি প্রিন্ট করে ফ্রেম করতে চান তাহলে অনেক বেশি খরচ হয়ে যায়। তো আপনি যদি সেটা ক্যারি করে আনতে পারেন খুবই ভালো হয়। এর বাইরে জামা কাপড় ছাড়া আসলে নিয়ে আসার মতো আমি তেমন কিছু দেখি না। অনেকে খুন্তি, ডাল ঘুটনি এগুলো নিয়ে আসতে পছন্দ করে, অনেকে লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসতে পছন্দ করে, বাট এগুলো সবই এখানে পাওয়া যায় এবং খুব সুলভ মূল্যে। আমি বলবো যে মোটামুটি কম খরচের মধ্যে যদি টরন্টোতে থাকেন আপনি পাবেন, সবকিছুই কম বেশি পেয়ে যাবেন। চাল ডাল আলু পেঁয়াজ এগুলো নিয়ে আসার কোনো দরকার নেই। আর একটা জিনিস অবশ্যই আনবেন না, সেটা হলো উইন্টার জ্যাকেট বা উইন্টার বুট। এগুলো ঢাকার থেকে কিনে আনার কোনো দরকার নেই, কারণ আপনি যেই উইন্টারের মধ্যে এসে পড়ছেন, আপনি যদি টরন্টোতে হন এখানে আপনার -20 -30 পর্যন্ত কাভার করবে। আপনি যদি সাসকাচুয়ানের দিকে চলে যান তাহলে আরো কম হবে আপনার টেম্পারেচার। সো সেইগুলোকে ট্যাকেল দেওয়ার মতো যেই ড্রেস বা যেই জ্যাকেট বা যে জুতা আমাদের ঢাকাতে পাওয়া যায় সেগুলো আমি বলবো যে না কেনাটাই বেটার। আপনি যে এরিয়াতে থাকবেন সেই এরিয়াতে আপনার ওই এরিয়ার টেম্পারেচার ওয়াইজ আপনি আপনার জ্যাকেট পেয়ে যাবেন, আপনার উইন্টার বুট পেয়ে যাবেন। সো এগুলো এখান থেকে খরিদ করা বা কেনাটাই বেটার হবে। এর বাইরে আপনি যে জিনিসগুলো নিয়ে আসতে পারেন, আমি যেগুলো নিয়ে এসেছি আসলে টুকটাক কিছু বিছানার চাদর প্রথম কিছুদিন চলার জন্য, কারণ আপনার যদি এয়ারবিএনবিতে থাকতে হয় তাহলে হয়তো আপনার বিছানার চাদরটা পছন্দ হবে না, সেক্ষেত্রে আপনি সেই জিনিসটা নিয়ে আসতে পারেন। আপনার যদি টুকটাক বই পড়ার অভ্যাস থাকে তাহলে কিছু বই আনতে পারেন। এখন অবশ্যই আপনি ই বুক কিনেই নিয়ে চলে আসতে পারেন, আপনার সব বই ওখানে ভরে। সো বই আলাদা করে ক্যারি করার কিছু থাকবে না। এর বাইরে আপনার যে মেডিসিনগুলো রেগুলার লাগে, সো সেই মেডিসিনগুলো বেশ খানিকটা সময়ের জন্য আপনি নিয়ে আসতে পারেন। সাথে আপনার যদি প্রেসক্রিপশন আনেন খুব ভালো হয়, কারণ যে কোনো জায়গায় ডকুমেন্টটা দেখাতে হতে পারে কারণ আপনি এতগুলো মেডিসিন ক্যারি করছেন কেন। সো প্যাকিং লিস্টে এই টুকটাক জামা কাপড় আর টুকটাক বাসা সাজানোর জিনিস ছাড়া আসলে কোনো কিছু নিয়ে আসার মতো নেই, কারণ এখানে সবকিছুই পাবেন। বাট আপনি যদি শুরুর কিছুদিন আপনার টাকা খরচ বা আপনার এক্সপেন্সটা আপনার কম করতে চান তাহলে কিছু জিনিস ক্যারি করে নিয়ে আসার দরকার আছে।
এবার চলে আসি ডকুমেন্ট লিস্টে আপনি কি কি নিয়ে আসবেন এই দেশে আসার সময়। আসলে আপনি যেহেতু একবার এই দেশে চলে আসছেন পিআর নিয়ে, অবশ্যই ঘুরতে যাবেন দেশে, বাট আপনি যেহেতু থাকার জন্য এই দেশে চলে আসছেন, তো আপনার যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে আসাটাই বেটার। আমার এখানে 1 বছর হয়ে গেল, আমি 2টা চাকরি অলরেডি চেঞ্জ করে ফেলেছি। কোথাও কেউ কখনো আমার ডকুমেন্টের অরিজিনাল কপি দেখতে চায়নি, বাট তারপরও সাথে থাকা তো ভালোই। তো এক্ষেত্রে আমি যেটা করেছিলাম, যেই সব ডকুমেন্ট আমি স্ক্যান করে জমা দিয়েছিলাম পিআর অ্যাপ্লিকেশনের জন্য, সেই সব ডকুমেন্টগুলোর ফিজিক্যাল কপি আমি নিয়ে এসেছি। অর্থাৎ আমার এডুকেশনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ইসিএর ডকুমেন্ট, আইএলটিএস সার্টিফিকেট, প্রতিটা জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আমি যে প্রুফ অফ ফান্ড দেখিয়েছিলাম সেই ডকুমেন্টের কপি, আমার মেডিকেল হয়েছিল সেই মেডিকেলের কপি, আমার সিওপিআর তো অবশ্যই আনতে হবে, আর পাসপোর্টটা তো সাথে থাকতেই হবে, আর আপনি যে ক্যাশটা ক্যারি করছেন সেটার একটা ডকুমেন্টও থাকতে হবে। এই ডকুমেন্টগুলো আসলে আপনার কানাডাতে কোথাও কাজে লাগবে কিনা আমি জানি না, বাট বাংলাদেশে ইমিগ্রেশন ক্রস করার সময় কাজে লাগতে পারে। তো এই চলে গেল ডকুমেন্ট লিস্ট। এবার চলে আসি ল্যান্ডিং এর জন্য। ল্যান্ডিং এর জন্য আপনার কি কি লাগবে? আজকে যেহেতু এই সিরিজটা শেষ হয়ে যাচ্ছে, আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল হওয়ার থেকে শুরু করে আপনি কোথায় যাবেন, কিভাবে করবেন, সবকিছু যেহেতু এই এপিসোডের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে, আমি এর পরের থেকে যে সিরিজটা করার চেষ্টা করবো সেটা হলো এখানে নামার পর থেকে আপনার কি কি করতে হয়। এই দেশে আপনি ল্যান্ড করলেন, এরপরে আপনার ইমিগ্রেশন হ্যাসেল থেকে শুরু করে আপনার প্রথম কিছু দিনের যে স্ট্রাগল আছে, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট কালেক্ট করা থেকে শুরু করে সবকিছু, ওগুলো নিয়ে আমি একটার পর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেখানে আপনি আপনার বাসা ভাড়া থেকে শুরু করে চাকরি খোঁজা থেকে শুরু করে আপনার গাড়ি কেনা পর্যন্ত সবকিছুই আমরা কভার করার চেষ্টা করব। তো যাই হোক, যেখানে ছিলাম, আপনার এয়ারপোর্টে কি কি ডকুমেন্ট লাগবে? লাকিলি এয়ারপোর্টে আসলে কোনো ডকুমেন্টই লাগে না। লাকিলি আপনার এই এয়ারপোর্ট শুধুমাত্র আপনার সিওপিআরটা আপনার ইমিগ্রেশন অফিসারের কাছে দেখাতে হবে। ওখানে একটা আইআরসিসি অফিস আছে এয়ারপোর্টে, সেখানে আপনার সিওপিআরটা দেখাতে হবে, সাথে আপনার পাসপোর্টটা দেখাতে হবে, সেখানে ডিক্লেয়ার করতে হবে আপনি কত টাকা নিয়ে এসেছেন, জাস্ট এটুকুই। এর বাইরে অন্য কোনো ডকুমেন্ট ওখানে দেখতে চায় না। আর আমি আগেও বলেছি যে নেক্সট যে ভিডিও সিরিজটা শুরু করব সেখানে একদম প্রতিটা স্টেপ আমি বলার চেষ্টা করব যে এয়ারপোর্টে কি কি করতে হয়েছিল, এরপরে আমি কিভাবে অন্যান্য ডকুমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সিন এগুলো ম্যানেজ করেছি। সো সেগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে চলে যাব। তো এয়ারপোর্ট ফেস করার জন্য, এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিস ফেস করার জন্য আপনার আসলে কিছুই করতে হচ্ছে না। আপনার শুধু পাসপোর্টটা আর সিওপিআরটা থাকলেই হচ্ছে। এর পাশাপাশি আপনি ওখানে অবশ্যই ডিক্লেয়ার করে আসবেন যে আপনি কত টাকা নিয়ে এসেছেন এবং ভবিষ্যতে আপনি আরো কত টাকা আনতে পারেন। এই জিনিসটা ওখানে মেনশন করাটা জরুরি। তো এই ছিল মোটামুটি আজকের এপিসোড। আজকের এপিসোডে আমরা কভার করার চেষ্টা করলাম যে আপনি কিভাবে আপনার প্যাকিং লিস্টটা সাজাবেন, কি কি ডকুমেন্ট আপনি এদেশে নিয়ে আসবেন, এবং আপনার ইমিগ্রেশন পারপাসের জন্য এয়ারপোর্টে কি কি ডকুমেন্ট দেখাতে হতে পারে। তো আশা করছি সবাই অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, মোটামুটি অনেকটা এগিয়েও গিয়েছেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের হয়তো কানাডাতে চলে আসা হবে এবং তখন দেখাও হবে। আর খুব বেশি টেনশন করবেন না, রিজিকে যদি থাকে অবশ্যই কানাডা আসা হবে।